নমস্কার। দশম শ্রেণীর ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 4 অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। তো আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে জানব বর্জ্য জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা কত রকমের হয় আর আমাদের পরিবেশের উপর এর কি প্রভাব পড়ে, আর শেষে অবশ্যই এর থেকে মুক্তির উপায় কি আর সেখানে আমাদেরই বা কি করার আছে সেটাও আলোচনা করব। আচ্ছা, তাহলে একদম প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে আমরা বর্জ্য বলি, এই জিনিসটা ঠিক কি? দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে বর্জ্য মানে হলো সেই সব জিনিস যা আমাদের আর কোনো কাজে লাগে না, তাই আমরা ফেলে দিই। মানে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করার পর আমরা বাতিল করে দিই, সেটাই বর্জ্য। আর হ্যাঁ, এর মধ্যে অনেক কিছুই কিন্তু আমাদের পরিবেশের জন্য বেশ ক্ষতিকার হতে পারে। এখন কথা হচ্ছে, বর্জ্য কিন্তু সব একরকম নয়, এর নানা রূপ আছে, নানা প্রকার আছে। আর এই বর্জ্য ব্যবস্থাপনার প্রথম আর সবচেয়ে জরুরি কাজটাই হলো কোন বর্জ্যটা কী ধরনের সেটাকে ঠিকঠাক চিনে নেওয়া। সাধারণত বর্জ্যকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, মানে তাদের অবস্থা অনুযায়ী। এক হলো কঠিন বর্জ্য, যা আমরা চোখে দেখতে পাই, হাতে ধরতে পারি। 2 তরল বর্জ্য, যা জলের মতো গড়িয়ে যায়। আর 3 নম্বর হলো গ্যাসীয় বর্জ্য, যা সোজা বাতাসে মিশে যায়। কঠিন বর্জ্যর সাথে আমরা সবাই পরিচিত, তাই না? যেমন ধরুন, রান্নাঘরের সবজির খোসা, ফলের খোসা, পুরনো খবরের কাগজ কিংবা কোনো ভাঙা চেয়ার, টেবিল, এই সবই হলো কঠিন বর্জ্য। তরল বর্জ্যটা হয়তো আমরা সবসময় ওভাবে খেয়াল করি না, কিন্তু এর পরিমাণ বিপুল। আমাদের বাড়িঘরের ব্যবহৃত জল থেকে শুরু করে কলকারখানার নোংরা জল সবই এর মধ্যে পড়ে। আর এর সবচেয়ে বড় বিপদ হল এটা সরাসরি আমাদের জলকে দূষিত করে দেয়। আর গ্যাসীয় বর্জ্য, এটা তো অদৃশ্য শত্রু। আমরা দেখতে পাই না, কিন্তু এর প্রভাব সাংঘাতিক। কলকারখানার চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় বা বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া থেকে যে গ্যাস তৈরি হয়, সেগুলো সরাসরি বাতাসে মিশে গিয়ে মারাত্মক দূষণ ঘটায়। বর্জ্যকে চেনার জন্য আরও একটা খুব জরুরি ভাগ আছে। কিছু বর্জ্য আছে যা সহজেই প্রকৃতির সাথে, মানে মাটির সাথে মিশে যায়। এদের বলে জৈব ভঙ্গুর বর্জ্য, যেমন ধরুন ফলের খোসা, সবজি। আর অন্যদিকে আছে এমন কিছু বর্জ্য যা হাজার হাজার বছরেও ভাঙে না, যেমন ধরুন প্লাস্টিক। এগুলোকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। আর এগুলোই পরিবেশের জন্য সবচেয়ে ভয়ের কারণ। এই যে টেবিলটা দেখছেন, এটাতে দুটো বর্জ্যের মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। দেখুন, এদের উৎস আলাদা, এদের পচে যাওয়ার বা ভেঙে যাওয়ার প্রক্রিয়াটাও একদম আলাদা, আর উদাহরণগুলো তো আলাদা বটেই। আর এই কারণেই এদের সামলানোর পদ্ধতিও কিন্তু এক হতে পারে না। আচ্ছা, বর্জ্যকে আরও একভাবে ভাগ করা যায়। সেটা হলো কোনটা কতটা বিষাক্ত তার উপর ভিত্তি করে। যেমন ধরুন, পুরনো ব্যাটারি, হাসপাতালের সিরিঞ্জ বা কীটনাশকের বোতল, এগুলো হলো বিষাক্ত বর্জ্য। এগুলো আমাদের স্বাস্থ্য আর পরিবেশের জন্য সরাসরি বিপদ। আবার ধরুন, কাগজ বা কাপড়ের টুকরো, এগুলো কিন্তু অতটা বিষাক্ত নয়। এতক্ষণ তো আমরা বর্জ্যকে চিনলাম, এবার চলুন সমস্যার গভীরে যাই। যদি এই বর্জ্যকে ঠিকঠাকভাবে ম্যানেজ না করা হয়, তাহলে আমাদের পরিবেশ আর স্বাস্থ্যের উপর এর কী সাংঘাতিক প্রভাব পড়তে পারে সেটা জানাটা খুব দরকার। এই যে আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি, এর ফল কি হয় জানেন? সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর আঘাত আসে। আমাশয়, টাইফয়েড, জন্ডিস, এমনকি যক্ষ্মা বা ফুসফুসের রোগের মতো ভয়ঙ্কর সব অসুখ এই আবর্জনাস্তূপ থেকেই ছড়িয়ে পড়ে। আর এর একটা জলজান্ত ভয়াবহ উদাহরণ কিন্তু আমাদের হাতের কাছেই আছে। আমাদের সবার পরিচিত ভাগীরথী হুগলি নদী। মারাত্মক বর্জ্য দূষণের কারণে এই নদী আজ বিপন্ন। আর এই দূষণের কারণ একটা নয়, অনেক। নদীর ধারে গড়ে ওঠা কলকারখানাগুলো তাদের সব নোংরা ফেলছে নদীতে। চাষের জমি থেকে ধুয়ে আসছে কীটনাশক। শহরের সব আবর্জনা এসে পড়ছে। আমরাও বাড়ির আবর্জনা, পুজোর প্রতিমা সব বিসর্জন দিচ্ছি। সব মিলিয়ে আমরাই যেন নদীটাকে ধীরে ধীরে মেরে ফেলছি। এর ফল কি হচ্ছে? নদীর বুকে আবর্জনা জমতে জমতে তার গভীরতা কমে যাচ্ছে। ফলে একটু বৃষ্টিতেই বন্যা হচ্ছে, নৌকো চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আর জলের ভেতরের মাছ এবং অন্যান্য প্রাণীরা, তারা তো তাদের ঘরই হারিয়ে ফেলছে। মানে পুরো একটা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। তবে শুধু সমস্যা নিয়ে কথা বললে তো চলবে না, তাই না? এর সমাধানও আছে। চলুন এবার আমরা বর্জ্য ব্যবস্থাপনার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে কথা বলি, যেগুলো আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা মানে কিন্তু শুধু রাস্তাঘাট থেকে আবর্জনা তুলে নিয়ে যাওয়া নয়। এটা একটা পুরো সায়েন্টিফিক প্রসেস। এর আসল উদ্দেশ্য হল প্রথমত বর্জ্য তৈরি কম করা, আর যা তৈরি হচ্ছে তার ক্ষতিকর প্রভাবটাকে একদম কমিয়ে আনা। আর এই ব্যবস্থাপনার মূল মন্ত্র হল 3R বা 3 Rs।
প্রথম আর হলো রিডাকশন, মানে বর্জ্য তৈরি কমানো। দ্বিতীয় আর হলো রিউজ, মানে একটা জিনিসকে বারবার ব্যবহার করা। আর তৃতীয় আর হলো রিসাইকেল, মানে পুরনো জিনিস থেকে একদম নতুন জিনিস তৈরি করা। ভরাটকরণ বা ল্যান্ডফিলিং হল বর্জ্য ফেলার সবচেয়ে পুরনো আর সহজ উপায়। একটা বড় গর্ত খুঁড়ে সেখানে সব আবর্জনা ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু এর সমস্যাও আছে। এখান থেকে মিথেনের মতো বিষাক্ত গ্যাস বের হয় আর মাটির নিচের জলও দূষিত হয়ে যেতে পারে। কম্পোস্টিং কিন্তু একটা অসাধারণ পদ্ধতি। ভাবুন তো, বাড়ির রান্নাঘরের আনাজের খোসা বা ফেলে দেওয়া খাবারের মতো জৈব বর্জ্যগুলোকে পচিয়ে দারুণ এক জৈব সার তৈরি করা যায়। মানে যেটা ছিল আবর্জনা সেটাই হয়ে গেল গাছের জন্য খাবার, মানে সম্পদ। দারুণ না? এই যে এত বড় একটা সমস্যা, এর সমাধানে কিন্তু আমরা সবাই, বিশেষ করে ছাত্রছাত্রীরা, একটা বড় ভূমিকা নিতে পারি। আমরা প্রত্যেকেই হতে পারি একজন সোলজার। চলুন দেখি এই পরিবর্তনে আমরা ঠিক কিভাবে সাহায্য করতে পারি। দেখুন, কাজগুলো কিন্তু খুব কঠিন নয়। যেমন আমরা চেষ্টা করতে পারি যাতে কম আবর্জনা তৈরি হয়, নিজেদের ক্লাসঘর, নিজেদের বাড়ি পরিষ্কার রাখতে পারি, যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলতে পারি, পুরনো কৌটো দিয়ে পেন স্ট্যান্ড বানাতে পারি, আর সবচেয়ে বড় কথা, এই বিষয়ে সবার সাথে কথা বলতে পারি, সবাইকে সচেতন করতে পারি। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একসাথে একটা বিশাল পরিবর্তন আনবে। তাহলে শেষে একটাই প্রশ্ন, আজ থেকেই আমরা নিজেদের জীবনে এমন কোনো একটা ছোট বদল আনতে পারি যা আমাদের পরিবেশকে একটু ভালো করে তুলবে, আমাদের ভবিষ্যতের জন্য একটা স্বাস্থ্যকর, পরিষ্কার পৃথিবী গড়ার দিকে এটা আমাদের প্রথম পদক্ষেপ হতে পারে। একটু ভেবে দেখুন তো। দশম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু দারুণ একটা চ্যাপ্টার আর খুব গুরুত্বপূর্ণ। তো চলুন একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। আচ্ছা, তাহলে দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বর্জ্য জিনিসটা আসলে কি, তারপর দেখব এই বর্জ্য কোথা থেকে আসে, এর প্রকারভেদগুলো কি কি। এরপর আলোচনা করব এর প্রভাব নিয়ে, মানে আমাদের পরিবেশের ওপর এর কি প্রভাব পড়ে। আর সবশেষে এর থেকে মুক্তির উপায় বা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে কথা বলবো, যেখানে আমাদের নিজেদের ভূমিকাও কিন্তু খুব জরুরি। তো চলুন শুরু করা যাক। যে কোনো কিছু বোঝার আগে তার মূল ধারণাটা পরিষ্কার থাকা দরকার, তাই না? খুব সহজ করে বললে বর্জ্য মানে হলো সেই সব জিনিস যা আমাদের আর দরকার নেই, যা আমরা ফেলে দিই। ভাবুন তো, একটা চিপসের খালি প্যাকেট বা একটা পুরনো খবরের কাগজ, এগুলোই হলো বর্জ্য। মানে যা আর ব্যবহারের যোগ্য নয়, সেটাই বর্জ্য। এখন প্রশ্ন হলো, এই যে এত বর্জ্য, এগুলো আসে কোত্থেকে? আর সব বর্জ্য কি দেখতে বা চরিত্রে একই রকম? না। চলুন এবার এদের উৎস আর বিভিন্ন ধরনগুলো সম্পর্কে একটু জেনে নিই। বর্জ্যের উৎস কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। আমাদের নিজেদের বাড়িঘর, রান্নাঘর থেকে শুরু করে ভাবুন, স্কুল, কলেজ, বাজার, হাসপাতাল, বড় বড় শিল্প কারখানা, এমনকি চাষের জমি থেকেও কিন্তু বর্জ্য তৈরি হয়। মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজের সাথেই বর্জ্য তৈরির একটা সম্পর্ক আছে। বর্জ্যকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। ভাবার বিষয়টা খুব সহজ, কোনটা প্রকৃতিতে মিশে যায় আর কোনটা যায় না। যেমন ধরুন, সবজির খোসা, ফেলে দেওয়া খাবার, এগুলো হলো জীব বিশ্লেষ্য বর্জ্য। মানে এগুলো খুব সহজে পৌঁছে গিয়ে মাটির সাথে মিশে যায়। কিন্তু অন্যদিকে আছে প্লাস্টিক বা কাচের বোতলের মতো জিনিস, এগুলো হলো জীব অবিশ্লেষ্য বর্জ্য। এগুলো কিন্তু শত শত বছর ধরেও একই রকম থেকে যায়, মাটির সাথে মেশে না। আর এটাই কিন্তু একটা বড় চিন্তার কারণ। বর্জ্যকে আরও একভাবে ভাগ করা যায়, কোনটা কতটা ক্ষতিকর তার উপর ভিত্তি করে। কিছু বর্জ্য আছে যা মারাত্মক বিষাক্ত, যেমন ধরুন ব্যাটারি, কীটনাশকের খালি বোতল বা হাসপাতালের ব্যবহৃত জিনিসপত্র। এগুলো আমাদের স্বাস্থ্য আর পরিবেশের জন্য সরাসরি বিপজ্জনক। আর কিছু বর্জ্য আছে, যেমন কাগজ বা কাপড়ের টুকরো, যেগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। এগুলো হলো অবিষাক্ত বর্জ্য। তাহলে আমরা বর্জ্যের উৎস আর প্রকারভেদ তো বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত এত বর্জ্য তৈরি হচ্ছে, এর ফলটা কি? যখন এগুলো ঠিকমতো ব্যবস্থাপনা করা হয় না, তখন কি হয়? এর প্রভাবটা কিন্তু মারাত্মক। ভাবুন তো একবার, এই যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, এর আসল ফলটা কি দাঁড়ায়? এটা কি শুধু দেখতে খারাপ লাগে? না, এর পরিণতি কিন্তু তার থেকে অনেক ভয়ঙ্কর।
দেখুন, এই বর্জ্য যখন খোলা জায়গায় পড়ে থাকে তখন সেটা হয়ে ওঠে নানা রকম রোগ জীবাণুর জন্মস্থান। এখান থেকেই ছড়ায় টাইফয়েড, জন্ডিসের মতো ভয়ঙ্কর সব রোগ। শুধু তাই নয়, এই বর্জ্য আমাদের মাটি আর জলকে বিষাক্ত করে ফেলে, চাষের জমির উর্বরতা কমিয়ে দেয়। আর পোড়ালে বা পচলে যে বায়ুদূষণ হয় সেটা তো আছেই, মানে সব দিক থেকেই বিপদ। আর এর একটা বাস্তব উদাহরণ কিন্তু আমাদের হাতের কাছেই আছে, ভাগীরথী, হুগলি নদী। একবার ভেবে দেখুন, কলকারখানার রাসায়নিক, শহরের আবর্জনা সব কিছু গিয়ে মিশছে এই নদীতে। ফলে নদীর জল এতটাই দূষিত হয়ে যাচ্ছে যে তা এখন পান করার অযোগ্য তো বটের, চাষবাস আর জলজ প্রাণীদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, তাহলে কি এর কোনো সমাধান নেই? অবশ্যই আছে, আর সেই সমাধানের পথটাই হল বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনা মানে কিন্তু শুধু ময়লা তুলে অন্য কোথাও ফেলে দেওয়া নয়, এটা একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর মধ্যে আছে ঠিকভাবে বর্জ্য সংগ্রহ করা, সেগুলোকে আলাদা করা, আর তারপর এমনভাবে প্রক্রিয়াকরণ করা যাতে পরিবেশের উপর এর খারাপ প্রভাবটা একদম কমে যায়। আর এই ব্যবস্থাপনার মূল মন্ত্র হল 3R বা 3R। প্রথমটা হল রিডিউস, মানে বর্জ্য তৈরি কমিয়ে ফেলা। দ্বিতীয়টা রিইউজ, মানে একটা জিনিসকে বারবার ব্যবহার করা। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হল রিসাইকেল, মানে পুরনো জিনিস থেকে একদম নতুন জিনিস তৈরি করে ফেলা। এই কথাটা একবার ভাবুন তো, বর্জ্যই সম্পদের উৎস। কি দারুণ একটা ধারণা, তাই না? এটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। যা কিছুকে আমরা আবর্জনা বলে ফেলে দিচ্ছি সেটাই হয়তো অন্য কোনো নতুন জিনিস তৈরির কাঁচামাল হয়ে উঠতে পারে। তো এই যে ব্যবস্থাপনার কথা আমরা বলছি, এটা বাস্তবে করা হয় কিভাবে? চলুন কয়েকটা জনপ্রিয় পদ্ধতি দেখে নেওয়া যাক। একটা খুব প্রচলিত পদ্ধতি হল স্যানিটারি ল্যান্ডফিলিং। এখানে একটা নির্দিষ্ট নিচু জায়গায় বর্জ্য ফেলে তার উপর মাটি চাপা দেওয়া হয়, আবার বর্জ্য, আবার মাটি, এইভাবে স্তর তৈরি করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হল দূষণ আটকানো যায়। আর জানেন, এই বর্জ্য পচে যে মিথেন গ্যাস তৈরি হয় সেটাকে জ্বালানি হিসাবেও কাজে লাগানো সম্ভব। আরেকটা অসাধারণ পদ্ধতি হল কম্পোস্টিং। এটা মূলত আমাদের রান্নাঘরের বর্জ্য, যেমন সবজির খোসা, ফলের অবশিষ্টাংশ, এগুলো নিয়ে কাজ করে। এই জৈব বর্জ্যগুলোকে অণুজীবের সাহায্যে পচিয়ে তৈরি করা হয় হিউমাস, যা কিনা গাছের জন্য একটা দারুণ সার, মানে আবর্জনা থেকে সোজা সোনা। এই সব তো গেল বড় বড় ব্যবস্থাপনার কথা, কিন্তু এর সমাধানে আমাদের নিজেদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। আসল পরিবর্তনটা কিন্তু আমাদের হাত ধরেই শুরু হতে পারে। ছাত্রছাত্রীরাই কিন্তু এই বদলের সবচেয়ে বড় শক্তি। খুব সাধারণ কিছু কাজ দিয়েই শুরু করা যায়, যেমন কাগজ বা কলম পুরোপুরি শেষ না করে ফেলে না দেওয়া, বাড়িতে পচনশীল আর অপচনশীল ময়লা আলাদা করে রাখা, পুরনো কৌটো দিয়ে পেন স্ট্যান্ড বানানো। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে, পরিবারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাও খুব জরুরি। মনে হতে পারে যে এই ছোট ছোট কাজগুলো দিয়ে আর কি হবে, কিন্তু আসলে আমাদের এই ব্যক্তিগত প্রচেষ্টাগুলোই গঙ্গা অ্যাকশন প্ল্যান বা স্বচ্ছ ভারত অভিযানের মতো বিশাল জাতীয় উদ্যোগগুলোর মূল ভিত্তি। যখন আমরা সবাই মিলে চেষ্টা করব, তখনই একটা সত্যিকারের পরিষ্কার আর স্বাস্থ্যকর দেশ গড়ে তোলা সম্ভব। তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? প্রশ্নটা হলো, বর্জ্য কি শুধুই একটা সমস্যা, নাকি আমরা একই সমাধানের একটা অংশ হিসাবে দেখতে পারি? উত্তরটা কিন্তু আমাদের হাতেই, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে নিতে পারি। যদি বর্জ্যকে আবর্জনা না ভেবে সম্পদ হিসেবে দেখি, তাহলেই কিন্তু একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। মাধ্যমিক ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা নিয়ে কি একটু চিন্তা হচ্ছে? ভাবছেন কিভাবে ভালো নম্বর তোলা যায়? চলুন একদম সহজ করে বুঝিনি কিভাবে শুধু এই একটা চ্যাপ্টার থেকেই প্রায় 20 নম্বর পকেটে পড়া যায়। আচ্ছা, এই যে বলছি 20 নম্বর, এটা কিভাবে সম্ভব? দেখুন, ব্যাপারটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর কারণটা লুকিয়ে আছে মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর নিয়ম করে কিছু প্রশ্ন আসেই, আর আমাদের টার্গেট হবে ঠিক সেই জায়গাগুলো।
এই যে দেখুন, গত 10 বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু ঘেঁটে দেখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 13 থেকে 20 নম্বরের প্রশ্ন এসেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, একটা 5 নম্বরের বড় প্রশ্ন তো এখান থেকে আসবেই, এটা প্রায় ধরে রাখুন। তো আমরা এগোবো কি করে? ঠিক যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেইভাবেই। মানে প্রথমে আমরা ছোট 1 নম্বরের প্রশ্নগুলোর জন্য বেসটা তৈরি করব, তারপর ধীরে ধীরে 2, 3 আর সবশেষে ওই বড় 5 নম্বরের প্রশ্নের দিকে যাব। এই প্ল্যানটা ফলো করলে দেখবেন পুরো ব্যাপারটা অনেক সহজ লাগছে। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে 1 নম্বরের প্রশ্নগুলো মানে অবজেক্টিভ বা খুব ছোট প্রশ্নগুলোর জন্য যে কনসেপ্টগুলো একদম জলের মতো পরিষ্কার থাকা দরকার সেগুলো দিয়েই শুরু করি। এই ভিতটা যদি শক্ত হয় তাহলে বাকি ইমারতটা সহজেই গড়ে উঠবে। সবকিছুর মূলে আছে বর্জ্য বা ওয়েস্ট শব্দটা। এর মানেটা কি? খুব সহজ ভাষায় বললে, যে কোনো জিনিস যেটা ব্যবহারের পর আমাদের আর কোনো কাজে লাগছে না, আমরা ফেলে দিচ্ছি, সেটাই বর্জ্য। সেটা হতে পারে একটা খালি চিপসের প্যাকেট, সবজির খোসা বা একটা পুরনো খবরের কাগজ। পরীক্ষায় 2 নম্বরের জন্য এই পার্থক্যটা যে কতবার এসেছে তার কোনো ঠিক নেই। জীব বিশ্লেষ্য আর জীব অবিশ্লেষ্য বর্জ্য, এই দুটোকে চেনাটা ভীষণ জরুরি। কারণ কোনটা মাটিতে মিশে যাবে আর কোনটা যাবে না তার উপরে কিন্তু পুরো ম্যানেজমেন্ট প্ল্যানটা নির্ভর করে। বর্জ্যগুলো আসছে কোথা থেকে সেটাও কিন্তু জানতে হবে। পরীক্ষায় হুট করে প্রশ্ন চলে আসে, দুটো শিল্পজাত বর্জ্যের উদাহরণ দাও বা ই-ওয়েস্ট বলতে কি বোঝো। তাই এই যে উৎসগুলো দেখছেন, ঘরোয়া, শিল্প, কৃষি আর বিশেষ বর্জ্য, প্রত্যেকটা থেকে অন্তত 2টো করে উদাহরণ রেডি করে রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। তো বর্জ্য কি আর কোথা থেকে আসে তা তো আমরা জানলাম, কিন্তু আসল কথাটা হলো, যদি এই বর্জ্যগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ না করা হয় তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। চলুন এবার সেই দিকটা দেখি। এখান থেকে কিন্তু 2 আর 3 নম্বরের প্রশ্নগুলো মূলত তৈরি হয়। এই একটাই প্রশ্ন, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো উত্তর। ঠিকমতো বর্জ্য পরিষ্কার না করলে আমাদের পরিবেশ আর স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে, এই পয়েন্টগুলোই 2 বা 3 নম্বরের উত্তরে লিখতে হয়। জমা আবর্জনা আর রোগের মধ্যে যে একটা সরাসরি কানেকশন আছে এটা তো আমরা সবাই জানি। এই যে ডাই করে রাখা ময়লা, এগুলোই তো ইঁদুর মাছিদের থাকার জায়গা, তাই না? আর সেখান থেকেই ছড়ায় টাইফয়েড, হেপাটাইটিস, আমাশয়ের মতো সব ভয়ঙ্কর রোগ। এই পয়েন্টটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই শব্দটা ইউট্রোফিকেশন দেখে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু সোজা। এটা 3 নম্বরের প্রশ্নের জন্য একটা হট টপিক। সোজা কথায়, যখন কারখানার নোংরা জল বা নর্দমার জল পুকুর বা নদীতে গিয়ে মেশে, তখন সেখানে পুষ্টির পরিমাণ এত বেড়ে যায় যে শ্যাওলা দিয়ে পুরোটা ঢেকে যায়। ফলে জলের ভেতরের মাছ বা অন্য প্রাণীরা আর অক্সিজেন পায় না আর মারা যায়। ব্যাস, এটাই হলো ইউট্রোফিকেশন। আমরা মাটি আর জলের দূষণের কথা তো বললাম, কিন্তু বর্জ্য কিন্তু আকাশকেও ছাড়ে না। এই যে বিশাল বিশাল জায়গায় ময়লা জমা করা হয়, যেটাকে আমরা ল্যান্ডফিল বলি, সেখান থেকে পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়। আর এই মিথেন কিন্তু পরিবেশের জন্য একটা মারাত্মক গ্রিনহাউস গ্যাস। এই পয়েন্টটা একদম ভুললে চলবে না। আচ্ছা, এবার আসা যাক সেই সেকশনে যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি আগ্রহ, কিভাবে 5-এ 5 তোলা যায়। এখান থেকে একটা বড় প্রশ্ন আসবেই, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো আছে সেগুলো একটু খুঁটিয়ে জানতে হবে। 5 নম্বরের প্রশ্নের জন্য 3R নীতিটা হলো ব্রহ্মাস্ত্র। কিন্তু শুধু নামগুলো লিখলে হবে না, নম্বর পেতে হলে প্রত্যেকটার মানে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। যেমন রিডাকশন মানে হলো দরকার না থাকলে নতুন জিনিস না কেনা। রিইউজ মানে একটা জলের বোতল ফেলে না দিয়ে বারবার ব্যবহার করা। আর রিসাইক্লিং মানে পুরনো কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা। এইভাবে উদাহরণ দিয়ে লিখলে নম্বর কাটার কোনো জায়গায় থাকবে না। কিন্তু একটা খুব জরুরি কথা আছে। এই যে 3R এর এত ভালো ভালো কথা আমরা বললাম, এর কোনোটাই কিন্তু সফল হবে না যদি আমরা প্রথম ধাপটা ঠিকঠাক না করি। আর সেই প্রথম ধাপটা হলো পৃথকীকরণ বা সেগ্রিগেশন, মানে ভেজা আর শুকনো ময়লাকে শুরুতেই আলাদা করা। এটা না করলে রিসাইক্লিং বা কম্পোস্টিং কোনোটাই ঠিকভাবে সম্ভব নয়। অনেক সময় পরীক্ষায় সরাসরি তুলনা করতে বলা হয় যে বিভিন্ন পদ্ধতির মধ্যে কোনটা ভালো বা খারাপ।
তখন এই ধরনের একটা তুলনামূলক আলোচনা করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। এই টেবিলটা দেখুন, ল্যান্ডফিল, কম্পোস্টিং আর ভস্মীকরণ। প্রত্যেকটার একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। যেমন ল্যান্ডফিল সস্তা, কিন্তু পরিবেশ দূষণ করে। কম্পোস্টিং সার তৈরি করে, কিন্তু অনেক সময় লাগে। এই পয়েন্টগুলো মাথায় রাখলেই হবে। এতক্ষণ তো আমরা পদ্ধতি আর প্রভাব নিয়ে কথা বললাম। এবার এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক যেখানে জানতে চাওয়া হয় যে একজন ছাত্র বা নাগরিক হিসেবে আমাদের কি করার আছে। চলুন সেই উত্তরগুলো কিভাবে সাজাতে হবে সেটা দেখি। আর এর সাথে সাথে পুরো অধ্যায়টার একটা কুইক রিভিশনও হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে, বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো। তখন আর বেশি কিছু ভাবতে হবে না, এই পয়েন্টগুলোই গুছিয়ে লিখে দিলেই একটা পারফেক্ট 5 নম্বরের উত্তর রেডি হয়ে যাবে। যেমন নিজেদের বাড়িতে ভেজা শুকনো ময়লা আলাদা করা, বা প্লাস্টিকের ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে অন্যদেরকেও বলা। চলুন একদম ঝটপট রিভিশন। 1 নম্বরের জন্য এই সংজ্ঞাগুলো মনে রাখতেই হবে। প্রথম, বর্জ্য মানে কি? যে কোনো ফেলে দেওয়া জিনিস যা আর কাজের লাগবে না। এরপর পৃথকীকরণ মানে ময়লাকে তার ধরন অনুযায়ী আলাদা আলাদা করা, যেমন জীববিশ্লেষ্য আর জীব অবিশ্লেষ্য। তারপর 3R কি ছিল? হ্রাস, পুনঃব্যবহার আর পুনরুদ্ধার ব্যবহার, মানে কমাও, আবার ব্যবহার করো, রিসাইকেল করো। ল্যান্ডফিল সোজা কথায় যেখানে পুনর্ব্যবহারের অযোগ্য বর্জ্যকে গর্ত করে পুঁতে ফেলা হয়। আর একদম শেষে স্ক্রাবার। এটা কি? এটা হলো একটা যন্ত্র যা কলকারখানায় চিমনি থেকে বেরোনো ধোঁয়াকে পরিষ্কার করে, ক্ষতিকারক গ্যাসকে আটকে দেয়। তো পুরো অধ্যায়টা বোঝার পর একটা জিনিস কিন্তু পরিষ্কার, বর্জ্য সমস্যাটা একদিকে যেমন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব, তেমনি অন্যদিকে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল চ্যালেঞ্জ। তাহলে আসল পরিবর্তনটা আসবে কোথা থেকে? শুরুটা কি আমাদের নিজেদের ঘর থেকে করতে হবে, নাকি বড় বড় শিল্পগুলোকে আগে দায়িত্ব নিতে হবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?